বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের নতুন এক টপিকস নিয়ে আলোচনা করব। তোমাকে প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। তোমরা ভালো আছো এবং তোমরা সুস্থ আছো। তো আমি কাজী সালিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইসিটি, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। তোমাদের প্রথমেই আমি কতগুলি ছবি তোমাদেরকে দেখাবো। তোমরা এই ছবিগুলি দেখে তোমরা একটু জাজ করবে যে আসলে আমি আজকে কি বিষয় নিয়ে, কি টপিকস নিয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয়টা কি হবে। তোমরা আমার ছবিগুলি দেখে একটু ভাববে এবং চিন্তা করবে আসলে বিষয়টা আজকে কি। তো তাহলে দেখো ছবিগুলি আমরা দেখতে পাচ্ছি একটা ছবিটা মনোযোগ সহকারে দেখো আসলে কি করছে। তারপরের ছবিটা দেখো, একই কাজ করছে, প্রযুক্তিগত কাজ করছে শরীরের বহিরংশে। আরেকটা ছবি দেখতে পাচ্ছ, সেটাও দেখা যাচ্ছে যে শরীরের পরের অংশে ঠান্ডা বরফ এবং কিছু তরল পদার্থ ঢেলে দেওয়া হচ্ছে। তো একইভাবে আরো দেখা যাচ্ছে একটা প্রযুক্তির মতো একটা যন্ত্র দিয়ে সবগুলি শরীরের উপরের অংশে কাজ করছে। তো এইভাবে দেখছো ছবিগুলি একটু লক্ষ্য করো এবং ভালো করে খেয়াল করো। তো এই ছবিগুলো আসলে আমরা এখন দেখতে পেলাম। তো আজকে এই ছবিগুলো দেখার পরে তোমাদের কি মনে হলো, তোমরা কি আসলে আমরা আজকে আমাদের পাঠ্য বিষয়টা কি হবে, তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা আমাদের পড়ার আমরা পাঠ্যের সামনের দিকে অগ্রসর হই। তাহলে তোমরা দেখো আজকের পাঠের বিষয় হলো ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারি একটা ইংরেজি শব্দ। তো ক্রায়োসার্জারি, এই ছবিগুলি দেখেছো, এই পদ্ধতিটা হলো একটা ক্রায়োসার্জারি। তোমরা সার্জারি মানে অপারেশন বা চিকিৎসা পদ্ধতির একটা পদ্ধতি। তো ক্রায়োসার্জারি আসলে আমরা এই টপিকটা থেকে আমরা কি জানতে পারবো বা কি শিখতে পারবো, আসলে ক্রায়োসার্জারি কি এই জিনিসটা আমরা জানতে পারবো। ক্রায়োসার্জারির ব্যবহার কোথায় হয় আমরা সেই জিনিসটা জানতে পারবো, বা কিভাবে ব্যবহার করছে, তার বিষয়গুলি কি, ক্রায়োসার্জারির সুবিধা এবং অসুবিধা, কেন বা ক্রায়োসার্জারি ব্যবহার করলে সুবিধা হচ্ছে বা অসুবিধাটা কোথায়, ক্রায়োসার্জারির প্রয়োগ ব্যবহার বা প্রয়োগের ক্ষেত্রগুলি যে কোথায় হচ্ছে বা কেন হচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো কথা না বলে চলো আমরা আমাদের ক্রায়োসার্জারির দিকে চলে যাই। তো ক্রায়োসার্জারি আসলে আমরা কি দেখতে পাই। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রূপান্ত কোষগুলিকে ধ্বংস করে। তোমরা বুঝতে পেরেছো একটা চিকিৎসা পদ্ধতি, ক্রায়োসার্জারি একটা চিকিৎসা পদ্ধতি। প্রথমেই বলতে পারি চিকিৎসা পদ্ধতি কিরকম চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতি নিম্ন তাপমাত্রায়, মানে আমরা নিম্ন তাপমাত্রা আমরা এটা জানি যে বরফের মতো ঠান্ডা নিম্ন তাপমাত্রা হতে আমরা যদি কোনো পানিকে বরফ করতে চাই তাহলে এটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি এনে নিয়ে আনি তাহলে এটাকে বরফ হয়ে যায় কোনো পানিকে। এবং 0 ডিগ্রি থেকে যদি আরো নিচের দিকে আরো তাপমাত্রা কমাইতে থাকে, আরো ঠান্ডা হইতে থাকে, মাইনাস চলে যায়, 0 থেকে আরো কমে যাচ্ছে, কমতে এরকম ভাবে কমতে থাকে। যদি 20 ডিগ্রি 60 ডিগ্রি পর্যন্ত কমে যায় তাহলে কত শক্ত হবে বরফ, কত পানিটা কত ঠান্ডা হবে। তো এই ঠান্ডা প্রক্রিয়ার মাধ্যমে যে সার্জারি বা অপারেশন করা হয় ওইটা হলো ক্রায়োসার্জারি। তাহলে ওই অপারেশনটা কি বলছে, অস্বাভাবিক শরীরের অস্বাভাবিক বা
রোগাক্রান্ত কোষগুলিকে। তাহলে কতগুলি শব্দ আসছে জায়গায়, একটা চিকিৎসা পদ্ধতি, নিম্ন তাপমাত্রায় এবং স্বাভাবিক অস্বাভাবিক সেল বা কোষগুলিকে ধ্বংস করা। যদি কোনো শরীরে কোনো সেল বা কোষ বা কোনো জায়গা আক্রান্ত হয়, সেই জায়গার উপরে যদি ক্রায়োসার্জারির মাধ্যমে প্রয়োগ করা হয় তাহলে ওইটি হচ্ছে ক্রায়োসার্জারি। মানে ওই ক্রায়োসার্জারিটা হবে ওই কোষগুলিকে, ওই স্থানকে এমনভাবে ঠান্ডা প্রক্রিয়ায় এটাকে ধ্বংস করা হবে, ওই সেলগুলিকে, ওই কোষগুলিকে, শরীরের অংশটাকে নষ্ট করে দেওয়া হবে, তাহলে ওই রোগ থাকবে না। সেটা হলো ক্রায়োসার্জারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ক্রায়োসার্জারি হলো সেটা। তো ক্রায়োসার্জারি আসলে আমরা ব্যবহার জানবো, তার আগে যদি আমরা একটু কথা বলি, আসলে ক্রায়োসার্জারি এটা কোত্থেকে সৃষ্টি হয়েছে, কবে সৃষ্টি হয়েছে। খ্রিস্টপূর্ব প্রায় 2500 বছর পূর্বে মিশরীয়রা এই পদ্ধতি ব্যবহার করত। তোমরা জানো যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর আগে, ঈসা আলাইহিস সালাম জন্মের বা যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর আগে মিশরীয়রা যদি কোনো ত্বকের, শরীরের কোনো অংশে এরকম কোনো ক্ষত হতো, আক্রান্ত হতো, তখন তারা ঠান্ডা পানিকে ঠান্ডা করে বরফ করে এই প্রক্রিয়ায়, মিশরীয়রা এই প্রক্রিয়া ব্যবহার করা হতো। লবণ পানি দিয়ে ওই স্থানকে, ওই কোষগুলিকে ধ্বংস করা হতো। তো এই প্রক্রিয়াটা মিশরে প্রথমে চালু হয়, মিশরে করে থাকে এই প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া আস্তে আস্তে 1907 সালের দিকে এটা ত্বক ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। তারপরে এটাতে গ্যাস ব্যবহার করা হয়, তরল গ্যাস ব্যবহার করা হয়, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, মিথেন ব্যবহার করা হয়, নাইট্রোজেন, তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়, এরকম মিথাইল, ইথেন, প্রোফাইল ব্যবহার করা হয়। অনেক গ্যাস ব্যবহার করে বরফের মতো ঠান্ডা করে এবং -41 মানে -41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফকে, যদি বরফের থেকেও মাইনাসের দিকে 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা প্রয়োগ করে এই প্রক্রিয়ায় ব্যবহার করা হয়ে থাকে। সেটা হলো ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারির যে আসলে এটার ব্যবহারটা কোথায় হয়ে থাকে, তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা দেখি যে ক্রায়োসার্জারির ব্যবহারের বা প্রয়োগের ক্ষেত্রগুলি কোথায়। যে ওয়ার্ট, মোল, স্কিন ট্র্যাক, সোলার ক্যারাটোস, মন্টনস, নিউরোমা এবং ছোটখাটো চর্ম ক্যান্সার সমূহের জন্য ক্রায়োসার্জারিক্যাল চিকিৎসা করা হয়ে থাকে। অর্থাৎ সবগুলি ত্বকের এবং মানুষের শরীরের এক একটা অংশের চিকিৎসা করা হয়ে থাকে, যেটা আমরা নামগুলি দেখতে পাচ্ছি। যে এই চিকিৎসায় এই জিনিসগুলি ব্যবহার করা হয়ে থাকে, মানে বিশেষ করে ত্বক ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ক্যান্সার হয়, ওই রোগক্রান্ত কোষগুলিকে ধ্বংস করার জন্য এই জিনিসগুলি ব্যবহার করা, যেগুলো ইংরেজি নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। 2 নম্বরে আমরা দেখতে পারি বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি, যেমন লিভার ক্যান্সার এন্ড প্রোস্টেট আমরা ক্যান্সার, লাংস ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্জিক্যাল বা সার্ভিক্যাল ব্যাধিসমূহ চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়ে থাকে বা চর্মরোগে ব্যবহার করা হয়ে থাকে। যেটাকে লিভার ক্যান্সারের ক্ষেত্রে যেসব শরীর অঙ্গ প্রত্যঙ্গের যেসব জায়গায় ক্যান্সার হয়ে থাকে, ওরাল দাঁতের চিকিৎসায় লিভার ক্যান্সারে, প্রোস্টেট ক্যান্সার, লাংস ক্যান্সার, বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই ক্রায়োসার্জারি আমরা ব্যবহার করতে পারি। টিউমারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ছবিটা দেখতে পাচ্ছেন যে দাঁতের যে ক্ষত ব্যবহারের ক্ষেত্রে এই ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। 3 নম্বরে মানব দেহের যে সমস্ত কোষ আছে, কোমল, নরম এন্ড ফ্রন্টাল ফ্যাসিলিটিস এবং ফিব্রোমা ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। মানব দেহের চিকিৎসা ব্যবহার করা হয়, নরম কোষ যে জায়গায় আছে সে সব জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। আমরা তারপরে দেখি আমরা প্রয়োগ বা ওর সুবিধাগুলি কি। ক্রায়োসার্জারির যে সুবিধাগুলি আমরা তো ব্যবহার করতে জানি, যে ক্ষেত্রগুলি কোথায় আমরা ছিলাম, যে প্রয়োগের ক্ষেত্রে যে সুবিধা আমরা কি পাই। এই সুবিধা হলো যে তাপমাত্রায় বরফ জমাট বাঁধে
দেহকোষে তার চাইতেও নিম্ন তাপমাত্রায় ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপি কাজ করে। এত নিম্ন তাপমাত্রায় দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টালগুলোর বিশেষ আকার বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ ক্রায়োসার্জারি হলো নিম্ন তাপমাত্রায় বা শীতলীকরণ প্রক্রিয়া, শীতল প্রক্রিয়া, ঠান্ডা প্রক্রিয়ায় বরফের চাইতে আরো নিম্ন তাপমাত্রায় নিয়ে এসে এই দেহকোষের মধ্যে প্রয়োগ করা হয়। ওই দেহের কোষগুলি বিচ্ছিন্ন, নষ্ট, ধ্বংস হয়ে যায়। সেটা হলো এই হলো আমাদের সুবিধা। এটাতে কোনো খরচ কম, আমাদের যন্ত্রণা কম, কষ্ট কম হয় আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর, ক্রায়োসার্জারির পদ্ধতিতে প্রচলিত শৌরচিকিৎসা বা সার্জিক্যাল চিকিৎসার মতো অতটা কাটাছেটা করার প্রয়োজন হয় না। অর্থাৎ সুবিধা হলো অন্যান্য অপারেশন করে সাধারণ পদ্ধতিতে কাটাছেটা করতে হয়, কাটতে হয়, কিন্তু ক্রায়োসার্জারির মধ্যে সেটা করতে হয় না। তারপরে এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি বলেছি কাটাছেড়া করতে হয় না, রক্তপাত হয় না, কষ্ট হয় না, বেদনা হয় না। এই হলো সুবিধা। চিকিৎসা ক্রায়োসার্জারির প্রয়োগ বা কোথায় কোথায় যে প্রয়োগের ট্রিটমেন্টগুলি হচ্ছে, যে এই পদ্ধতিতে ধীরে ধীরে কেমোথেরাপি, রেডিওথেরাপি, অস্ত্রোপচারের জায়গা দখল করে নিচ্ছে। তো এই জায়গাগুলি এখন যে রেডিওথেরাপি হচ্ছে, ক্যান্সারের জন্য কেমোথেরাপি, ওই জায়গাগুলি দখল করছে আমাদের ক্রায়োসার্জারি বা ক্রায়োসার্জারি। সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে সুবিধা পাচ্ছে, ব্যবহার হচ্ছে। টিউমার ক্যান্সার, নিউরোলজির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আমরা চলে যাচ্ছি তো ওয়ার্ড মোল স্কিন, আগে বলেছি ছোটখাটো চর্মরোগ, শরীরের বিভিন্ন অংশ। ওই প্রয়োগ এবং ব্যবহার একই জিনিস, আমরা একইভাবে আমরা বলতে পারি। দুইটা জিনিসের পার্থক্য বা কিছু নেই, সেম জিনিস, যে প্রয়োগ এবং আমরা ক্ষেত্রগুলি। আরো কিছু সুবিধা আছে, বেশ কিছু আভ্যন্তরীণ শারীরিক ব্যাধি, লিভার ক্যান্সার বলেছি, ওরাল ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সারের কথা বলেছি। তো ক্রায়োসার্জারিতে আইসিটির ব্যবহার কি? আইসিটি কি? তথ্য প্রযুক্তির কি? আসলে তথ্য প্রযুক্তি ছাড়া তো হচ্ছে না। তোমরা যতগুলি ছবি দেখেছো প্রত্যেকটার মধ্যে কোনো না কিছু যন্ত্রপাতি দেখেছো, প্রযুক্তি দেখেছো। এই প্রযুক্তির মাধ্যমে করা হয়। বরফ কিভাবে করব, কিসের মাধ্যমে করব, কোন যন্ত্রের মাধ্যমে করব, সবগুলি কিন্তু প্রযুক্তি দরকার। বা তথ্য আদান প্রদান করে তথ্যর কি দরকার, সবগুলি প্রযুক্তির দরকার। ক্রায়োপ্রফ দরকার আমার। ক্রায়োপ্রফ কি? এরকম একটা জিনিস, যন্ত্র, সেটার মাধ্যমে গ্যাস, মিথেন গ্যাস বা প্রয়োগ করা হয়ে থাকে চামড়ার উপরে। বায়োমিল একটা প্রযুক্তি, বায়োমিল এরকম গ্যাসের সিলিন্ডার মতো থাকে, এরকম গ্যাস থাকে বায়োমিল। এই প্রযুক্তিগুলি লাগবে। তারপরে এমআরআই, যে মানুষ এমআরআই করে, যে এক্সরে মেশিনের মতো যে যন্ত্রের মধ্যে ঢুকে যায় শরীরের সমস্ত শরীরের কোথায় ক্ষত চিহ্ন আছে, কোথায় রোগ নির্ণয় করার জন্য এই এমআরআই ব্যবহার করা হয়ে থাকে। তো ক্রায়োসার্জারির যে সুবিধা, অনেকগুলি সুবিধা আমরা পড়েছি। তারপর আমরা বলতে পারি যে ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারির অনেক সুবিধা হয়েছে এখন। যে চামড়ায় কোনো আক্রমণ হয়, ভিতরে ক্রায়োবাব ঢুকানোর জন্য অতি ক্ষুদ্র ছেদনের প্রয়োজন হয়, ছিদ্র করা হয়, ওই কুচগুলিকে সহজে কাজ করা যায়। সার্জারির ক্ষেত্রে ব্যথা, রক্তপাত, অন্যান্য জটিলতা সমূহ ক্রায়োসার্জারিতে একেবারে কমিয়ে আনা হয়। যে সুবিধা, যে রক্তপাত হয় না, বেদনা হয় না, কষ্ট হয় না, সেটা হলো ক্রায়োসার্জারি। অন্যান্য চিকিৎসার চেয়ে এটি কম ব্যয়বহুল এবং সুস্থ হইতেও খুব কম সময় নেয়। তাহলে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি জায়গায়, যে ক্রায়োসার্জারি একটা সহজ, চামড়ার উপর যে জায়গায় কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কোষকে সহজে আমরা ওই জায়গাটুকু আমরা করতে পারি, অন্য জায়গা ছড়াবে না, রক্তপাত হয় না, ব্যথা হয় না। এটা একটা সুবিধা, জটিলতা কমায় নিয়ে আসে এবং চিকিৎসার ব্যয় অত্যন্ত কম এবং মানুষ অল্প সময় সুস্থ হয়ে বাড়িতে চলে যেতে পারে। তো হাসপাতালে খুব অল্প সময় অবস্থান করে বলেছি, যে হাসপাতালে থাকতে হয় না। অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ক্রায়োসার্জারি সম্পন্ন করা যায়। তো এটা একটা বড় সুবিধা।
চিকিৎসকগণ শরীরের সীমিত এলাকায় ক্রায়োসার্জারি চিকিৎসা দেন, ফলে তারা নিকটবর্তী স্বাস্থ্যবান কোষগুলিকে ধ্বংস হাত থেকে রক্ষা করতে পারে, অন্যান্য অংশ রক্ষা পায়। ক্রায়োসার্জারির 7 নম্বর, এই চিকিৎসাটি নিরাপদে বারবার করা যায় এবং সার্জারি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, রেডিয়েশন এর মতো স্ট্যান্ডার্ড চিকিৎসার পাশাপাশি করা সম্ভব। অন্যান্য চিকিৎসার সাথেও এই ক্রায়োসার্জারি চিকিৎসা করা সম্ভব, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যেসব রোগীরা তাদের বয়স, অন্যান্য শারীরিক কারণে স্বাভাবিক সার্জারির দখল নিতে অক্ষম, সহ্য করতে পারে না বা অপারেশন করতে সক্ষম না, তাদের জন্য ক্রায়োসার্জারি অত্যন্ত অত্যন্ত উত্তম, ভালো মনে করি। তো আজকে পাঠের যে আলোচনা করলাম, ওই পাঠ থেকে আমরা আসলে কি জানতে পারলাম, আসলে আমাদের মূল্যায়নটা কি, তোমরা আসলে কি জানতে পেরেছো? আসলে আমরা একটুকে জানতে পেরেছি, হয়তো তোমরা জানতে পারবে যে শীতলীকরণ চিকিৎসা ব্যবহার করে কোন জটিল রোগ নিরাময় সম্ভব, মূল্যায়ন করো। যদি এমন একটা কোশ্চেন থাকে, শীতলীকরণ প্রক্রিয়া বা শীতলীকরণ চিকিৎসা ব্যবহার করে কোন জটিল রোগ নির্ণয় করা বা নিরাময় করা সম্ভব কিনা মূল্যায়ন করো। যদি এমন একটা কোশ্চেন থাকে, তাহলে তুমি কি লিখবে? তাহলে শীতলীকরণ প্রক্রিয়া মানেই হলো ক্রায়োসার্জারি বা ঠান্ডা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে কিভাবে কাজটা করা হয়, যে গ্যাস -41 ডিগ্রি তাপমাত্রায় অন্য অনেক গ্যাসের মিলিয়ে যে প্রয়োগ করা হয়, রোগক্রান্ত কোষকে ধ্বংস করা হয়, সেই প্রক্রিয়াটা হলো শীতলীকরণ প্রক্রিয়া বা ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারির ফলে চিকিৎসার যে ব্যয় কমে যায়, চিকিৎসার অন্যান্য যে ক্ষেত্রগুলি কোথায় কোথায় ব্যবহার হয়, এগুলি ব্যবহার করে তোমাকে বর্ণনা করে তোমার একটা মতামত দিবে যে এটা ভালো এবং খারাপ। তুমি তাহলে 4 নাম্বার এই জায়গায় তুমি পাবে। তারপরে আমরা চলে যাই যে আজকে তোমাদের বাড়ির কাজ আমি তোমাকে দিয়ে দিতে চাই। বাড়ির কাজটা হলো, এই প্রশ্নটা তোমরা লেখে খাতায় আমাকে দেখাবে যে রক্তপাতহীন অপারেশন কি, চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার আলোচনা করো। সে একই ক্ষেত্র যে রক্তপাতহীন অপারেশন কি, চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার আলোচনা করো। তো তোমাদের এইটা বাড়ির কাজ রয়ে গেল। এই কাজটা তোমাদের জন্য থাকলো। তোমরা আগামী ক্লাসে আমাকে দেখাবে, খাতায় লিখে আমাকে দেখাবে সেই অ্যান্সারটা কেমন হইতে পারে বা তোমরা কিভাবে সমাধান করতে পেরেছো। আশা করি তোমরা ক্রায়োসার্জারি সম্বন্ধে জেনেছো এবং তোমরা পাঠ্য বই থেকে তোমরা অন্য অন্য আরো জিনিস, আরো তথ্য তোমরা জানবে। প্রত্যেকটা তথ্য জেনে তোমরা অবজেক্টিভ বিষয়ে তোমরা আশা করি তোমরা জানবে। তো আজকে তোমাদের এখানে আমি আমার ক্লাস শেষ করছি, কারণ অন্যান্য বিষয়গুলি আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।